প্রিয় প্রফেশনালগণ, লার্নস প্লাসের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা সিজার রিভিউ ম্যানুয়াল ডোমেইন 5 এর একটা ইম্পর্টেন্ট সেকশন 5.7 ডেটা এনক্রিপশন এন্ড এনক্রিপশন রিলেটেড টেকনিকস এই টপিকস এর উপরে আমরা আজকে ডিসকাস করব। আজকে আমরা যে বিষয়গুলো ডিসকাস করব, ডেটা এনক্রিপশন এবং এনক্রিপশন সিস্টেমে যে কি এলিমেন্টস থাকে এই এলিমেন্টস গুলো নিয়ে আমরা ডিসকাস করব। দেন আমরা ডিসকাস করব সিমেট্রিক কি, ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম, অ্যাসিমেট্রিক কি, ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম এবং অ্যাসিমেট্রিক অথবা পাবলিক কি, ক্রিপ্টোগ্রাফিক সিস্টেমের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট টপিকস যেগুলো আছে ডিজিটাল সিগনেচার অথবা ডিজিটাল এনভেলপ নিয়ে আমরা কথা বলবো। এবং লাস্ট পার্টে আমরা দেখব ক্রিপ্টোগ্রাফিক সিস্টেমের অ্যাপ্লিকেশন, দ্যাটস মিন ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম কোন কোন জায়গাতে ব্যবহার করা হয়, বিশেষ করে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, আইপি সিকিউরিটি, সিকিউর শেল, এগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। সো আমরা যদি স্টার্ট করি, ফার্স্ট অফ অল ডেটা এনক্রিপশন। আপনি আপনার এক্সামে এই এনক্রিপশন রিলেটেড কোশ্চেন অবশ্যই পাবেন। ডিজিটাল সিগনেচার রিলেটেড কোশ্চেন গুলো আপনি এখান থেকে পাবেন। বিভিন্ন এনক্রিপশন মেথড যেগুলো আছে এই মেথডের উপর থেকে আপনারা কোশ্চেন পাবেন। সো আমরা যদি প্রথমেই বলি যে এনক্রিপশন হলো এমন একটা প্রসেস যেখানে প্লেন টেক্সটকে কনভার্ট করে সাইফার টেক্সটে রূপান্তরিত করা হয় এবং এই রূপান্তরের জন্য মেইনলি দুইটা বিষয় আমাদের এখানে ইউজ করা হয়। একটা হলো এনক্রিপশন রিলেটেড অ্যালগরিদম এবং এনক্রিপশন বা ডিক্রিপশনের জন্য একটা পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটাকে আমরা কি বলে থাকি। তো চারটা বিষয় এখানে আমরা একটু রেড মার্ক করেছি আমাদের এই ডেফিনেশনের মধ্যে থেকে: প্লেন টেক্সট, সাইফার টেক্সট, অ্যালগরিদম এবং কি। এক্সামে কখনো আপনাকে ডেফিনেশন রিলেটেড কোনো কোশ্চেন আসবে না যে এনক্রিপশন কাকে বলে। সো এটা আপনাকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আপনি এই এলিমেন্টস গুলো বা এই রেড মার্ক অথবা হাইলাইটেড যে বিষয়গুলো আছে, কি পয়েন্ট গুলো আমাদেরকে জানতে। সো প্লেন টেক্সট হলো, আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেখেন আমাদের যে একটা পিকচার আমরা এখানে সেট করেছি যে প্লেন টেক্সট, এনক্রিপশন হচ্ছে, তারপরে সাইফার টেক্সট। এখন প্লেন টেক্সটে একটা টেক্সট বলতে কি লেখা আছে এখানে, হিয়ার্স মাই প্রাইভেট ডেটা। এটা হলো প্লেন টেক্সট। কেন প্লেন টেক্সট বলা হচ্ছে? যে এটা সহজে সিম্পল ওয়েতে আমরা এটাকে পড়তে পারতেছি, উই ক্যান রিড ভেরি ইজিলি, এই জন্য এটাকে আমরা বলছি প্লেন টেক্সট। তো সহজে যেগুলো পড়া যাবে, যেগুলো মিনিংফুল আমাদের কাছে, সেগুলোকে আমরা বলতেছি প্লেন টেক্সট। এই প্লেন টেক্সটের উপরে যখন অ্যালগরিদম কি? অ্যালগরিদম হলো ম্যাথমেটিক্যাল ফাংশন। এই ম্যাথমেটিক্যাল ফাংশন এবং পাসওয়ার্ড অথবা কি, এই দুইটার কম্বিনেশনের মাধ্যমে এই প্লেন টেক্সটকে এমন একটা ফরম্যাটে নিয়ে আসা হয় যেটা সহজে কেউ এটাকে পড়তে পারবে না, রিডেবল কোনো ফরম্যাটে থাকবে না। যেমন হিয়ার্স মাই প্রাইভেট ডেটা, এটাকে যখন আমরা এনক্রিপ্ট করেছি তখন আমাদের যে সাইফার টেক্সট হয়েছে, যেটা আনরিডেবল ফরম্যাট হয়ে গেছে, U2S D GV KX 1 O, এই ধরনের কিছু আপার কেস, কিছু লোয়ার কেস, কিছু নিউমেরিক্যাল ভ্যালু, কিছু স্পেশাল ক্যারেক্টার, এইগুলো সমন্বয়ে মূলত আমার যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি সাইফার টেক্সট। তাহলে যে লেখাটা সহজে আপনি এখানে পড়তে পারতেছেন, এই লেখাটা কিন্তু এখানে আপনি পড়তে পারতেছেন না। দ্যাটস মিন সহজেই কেউ আপনার মেসেজ, আপনার ডেটা, আপনার ইনফরমেশন, এটা যখন সাইফার টেক্সট হবে তখন কেউ সহজে পড়তে পারবে। দ্যাটস মিন এটা একটা সিকিউরড ওয়ে, এটা কনফিডেন্সিয়ালিটি মেইনটেইন করা যাচ্ছে এই এনক্রিপশনের মাধ্যমে। সো ঠিক এই এনক্রিপশন মেসেজটা
যখন সাইফার টেক্সট থেকে আবার আমি সেন্ডারের কাছে পাঠাচ্ছি, সেন্ডার যখন এই মেসেজটা পেল, সেন্ডার আবার এই মেসেজটাকে ডিক্রিপ্ট করতেছে কি দিয়ে? অ্যালগোরিদম এবং একটা কির মাধ্যমে এইটাকে ডিক্রিপ্ট করে আবার সে রিডেবল ফরম্যাট যেটা প্লেন টেক্সট, এই প্লেন টেক্সটে সে পড়তেছে। সো শুধুমাত্র অথরাইজ ইউজার যাদের কাছে এই ম্যাথমেটিক্যাল ফাংশন, এই অ্যালগোরিদমটা থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ যাদের কাছে এই পাসওয়ার্ড অথবা কি থাকবে, শুধুমাত্র তারাই এই মেসেজটাকে পড়তে পারবে। এটা হলো এনক্রিপশন রিলেটেড টেকনিক। সো এনক্রিপশনের জন্য দুইটা ইম্পর্টেন্ট বিষয় আমরা এখানে নিয়ে এসেছি। একটা হলো এনক্রিপশন ইজ লিমিটেড ইন দ্যাট ইট ক্যানট প্রিভেন্ট দ্য লস অর মডিফিকেশন অফ ডেটা। সো একটা ডেটা লস হচ্ছে, এইটাকে প্রিভেন্ট করার জন্য এনক্রিপশন ইউজ করা হয় না। এবং সেকেন্ডলি আরেকটা পয়েন্ট মার্ক করে রেখেছি, দ্য প্রোটেকশন অফ দ্য কি ইজ অফ প্যারামাউন্ট কনসার্ন when using encryption system. তো এই যে কি যেটা পাসওয়ার্ডটা যদি কম্প্রোমাইজ হয়ে যায়, তাহলে কিন্তু সহজেই আমরা এই ইনফরমেশন গুলো আরেকজন, আমি যদি অথরাইজ না হয়, অন্য আরেকজনের ইনফরমেশন আমি সহজে এটাকে আমি পড়তে পারবো। তো এটা একটা কনসার্নের বিষয় যে আমরা যে কি যেটা আছে, পাসওয়ার্ড যেটা আছে, এটাকে আমাদের অবশ্যই সিকিউর জায়গায়, সিকিউর ওয়েতে আমাদেরকে এটা রাখতে হবে। সো আমরা যদি এখন দেখি যে এনক্রিপশনের পারপাসটা কি, কেন আমরা আসলে এই এনক্রিপশন করি। আমরা অলরেডি একটা কথা বলে ফেলেছি, টু এনশিওর দ্য কনফিডেন্সিয়ালিটি উই ইউজ দ্য এনক্রিপশন টেকনিক্স, আনঅথরাইজ ওয়েতে কেউ যেন না পড়তে পারে, এই জন্য আমরা এই এনক্রিপশনটা করে থাকি। সো আমার প্রিভিয়াস লেসনে আমি ডিসকাস করেছি যে সিআইএ সম্পর্কে, সিকিউরিটির ট্রায়াড যেটা কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি সম্পর্কে আমরা অলরেডি ডিসকাস করেছি একটা ভিডিও। সো এনক্রিপশনের পারপাসটা কি, এটা যদি আমরা একটু ডিসকাস করি, মোটা দাগে তারা মূলত চারটা পারপাস এখানে এনশিওর করছে। এই চারটা পারপাস কি? একটা হলো কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি। এর সাথে আরেকটা কাজ তারা যেটা করছে সেটা হলো অথেন্টিসিটি। So protect information stored on computers from unauthorized viewing and manipulation. So unauthorized viewing, that means কেউ যেন এটাকে না পড়তে পারে, না দেখতে পারে। এই জন্য আমরা যেটা করি সেটাকে আমরা কি বলি যে কনফিডেন্সিয়ালিটি। আর যদি এই কনফিডেন্সিয়ালিটি ব্রেক হয়ে যায়, তখনই আমরা সেটাকে কি বলি, আনঅথরাইজড ওয়েতে যখন কেউ দেখে ফেলে, তখন সেটাকে আমরা বলি ডিসক্লোজার, যেটা কনফিডেন্সিয়ালিটির অপোজিট। এবং ডেটা বা ইনফরমেশন স্টোরড অন কম্পিউটার, সো আমরা অলরেডি ডিসকাস করেছি যেটা তিনটা স্টেজে থাকে, ডেটা ইন স্টোর, ডেটা ইন ট্রান্সমিট এবং ডেটা ইন প্রসেস। সো যখন ডেটাটা কোথাও স্টোর অবস্থায় থাকবে, সেভ করা অবস্থায় থাকবে, এটা যেন আনঅথরাইজ ওয়েতে কেউ না দেখতে পারে, এই জন্য আমরা ডেটাকে এনক্রিপশন করি। সো যখন ডেটাটা স্টোর অবস্থায় থাকে, তখন মূলত আমরা কোন ধরনের এনক্রিপশন করি? আমরা সিমেট্রিক এনক্রিপশনটা করে থাকি। কারণ কি? কারণ যেখানে বাল্ক ডেটা থাকে, ডেটার ভলিউমটা অনেক বেশি থাকে, তখন আমরা সিমেট্রিক এনক্রিপশনটা এখানে করে থাকি। আমরা একটু পরে আজকের লেসনে দেখব সিমেট্রিক এনক্রিপশন কি, অ্যাসিমেট্রিক এনক্রিপশন কি, এবং কোন সময় কোন ধরনের এনক্রিপশন মেথড বা টেকনিক্সটা ইউজ করা হয় সেটাও আমরা দেখব। সেকেন্ড পারপাস যেটা, প্রোটেক্ট ডেটা ইন ট্রান্সমিট ওভার দ্য নেটওয়ার্ক। তো আমরা যেটা বললাম যে ডেটা তিনটা অবস্থায় থাকে, এবং সেকেন্ড স্টেজ যেটা ডেটা ইন ট্রান্সমিট, যখন ডেটাটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে আমার নেটওয়ার্কের মধ্যে দিয়ে, তখন সেটাকে আমরা কি বলতেছি, হ্যাঁ, তখন আমরা সেটাকে বলতেছি যে ডেটা ইন ট্রান্সমিট। সো ডেটা ইন ট্রান্সমিটে এই সময় আমাকে এনক্রিপশন করতে হবে কেন? আনরিডেবল ফরম্যাটে করতে হবে না। কোনো কারণে আমার যদি ডেটাটা লিক হয়ে যায়, আনঅথরাইজ ওয়েতে আমার এই ডেটাটাতে কেউ যেন ইন্টারসেপশন অথবা ম্যানিপুলেশন কোনো চেঞ্জ না করতে পারে, দ্যাটস মিন আমার ইন্টিগ্রিটি যেটা আছে এটা যেন মেনটেন হয়। এর জন্য আমরা এখানে প্রোটেক্ট ডেটা ইন ট্রান্সমিট ওভার নেটওয়ার্ক ফ্রম আনঅথরাইজড ইন্টারসেপশন এন্ড ম্যানিপুলেশন। সো এনক্রিপশনের সেকেন্ড পারপাস যেটা, সেটা এইটা যে আনঅথরাইজড ওয়েতে আমার নেটওয়ার্কের মধ্যে দিয়ে যখন ডেটাটা যাচ্ছে, কেউ যেন চেঞ্জ না করতে পারে। তাহলে আমরা স্টোর অবস্থায় দেখলাম, আমরা ট্রান্সমিট অবস্থায় দেখলাম। দেন আমরা যদি দেখি
deter and detect accidental or intentional alteration of data. So data in process, এই প্রসেস স্টেজে আমাদের কি হয়, প্রসেস স্টেজে মূলত আমরা ডেটাটা অনেক সময় দেখা যাচ্ছে ভুলবশত অ্যাক্সিডেন্টাল আমার ডেটাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অথবা আমার এটাও হতে পারে যে ইন্টেনশনালি আমার ডেটাটা কেউ চেঞ্জ করে ফেলতে পারে। এই জন্য আমরা এখানে সিকিউরিটি প্রোভাইড করার জন্য আমরা এনক্রিপশন করে রাখি, যেন ইন্টেনশনালি কোনো ডেটা যদি লিকেজও হয়, কোনো ডেটা যদি এটা হচ্ছে এমন নেটওয়ার্কের বাইরে চলে যায়, এই ডেটাটা কেউ যেন আনঅথরাইজ কোনো পিপল যেন এটাকে না পড়তে পারে, না কোনো মডিফাই করতে পারে, না ইউজ করতে পারে। এই জন্য আমরা এনক্রিপশনটা করি। তো এনক্রিপশন হলো কিন্তু যে আপনার আনরিডেবল ফরম্যাটে আমরা করতেছি, যেটা আমরা সাইফার টেক্সট বলতেছি, এবং যখন অথরাইজ ইউজাররা এটা পাবে তখন তারা একটা কি এবং তারা কি বা পাসওয়ার্ড অথবা তারা একটা এনক্রিপশন অ্যালগরিদম, ডিক্রিপশন অ্যালগরিদম দিয়ে তারা এটাকে পড়তে পারে। এবং নাম্বার 4 যেটা ভেরিফাই অথেন্টিসিটি অফ এ ট্রানজাকশন অর ডকুমেন্ট। তো যখন একটা এনক্রিপ্টেড ফাইল আসতেছে, আমি এটাকে ক্যালকুলেশন করে দেখতেছি যে না ভ্যালু ঠিক আছে এবং একটা নির্দিষ্ট জায়গা থেকে আসতেছে, তখন আমি ইনশিওর হতে পারছি যে না আমার এই যে ফাইলটা, আমার যে ডকুমেন্টটা এসেছে এই ডকুমেন্টটা অথেন্টিক, অথেন্টিক একটা জায়গা থেকে আমার এই ডকুমেন্টটা এসেছে। তো এই মেনলি এই 4টা কারণেই মূলত আমরা এনক্রিপশন এই টেকনিক্স বা টেকনোলজিটা আমরা ইউজ করে থাকি। সো আমরা যদি দেখি যে কি এলিমেন্টস অফ এনক্রিপশন সিস্টেম, এনক্রিপশন সিস্টেমের কি এলিমেন্ট কি কি আছে, আমরা অলরেডি কিন্তু কয়েকটা এলিমেন্ট সম্পর্কে আমরা জেনেছি, যে এখানে প্লেন টেক্সট, এখানে সাইফার টেক্সট, এখানে কি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালগরিদম গুলো আমরা জেনেছি। সো এইগুলোকে একটা জায়গায় এনে আরো বৃহৎ আকারে আমরা এটা ডিসকাস করেছি। সো এখানে আমরা মূলত 5টা জিনিসকে হাইলাইটস করেছি। এক নম্বর হলো এনক্রিপশন অ্যালগরিদম অথবা ডিক্রিপশন অ্যালগরিদম, দেন এনক্রিপশন কি লেন্থ, সিমেট্রিক কি এবং অ্যাসিমেট্রিক কি সিস্টেমস। এই 5টা বিষয়ে আমরা আবারও একটু ডিসকাস করব, যেহেতু এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট এবং এক্সামের জন্য, বিশেষ করে সিজা এক্সামের জন্য, সিজম এক্সামের জন্য অথবা সিআইএসএসপি এক্সামের জন্য এই ধরনের টপিক গুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের কিওয়ার্ড দিয়েই এক্সামের কোশ্চেন গুলো আসে। সো এনক্রিপশন অ্যালগরিদম বলতে আমরা যেটা বললাম, এটা একটা ম্যাথমেটিক্যাল বেসড ফাংশন। এই ফাংশন, এই ক্যালকুলেশন দিয়ে কি করা হয়, কোন মেসেজকে এনক্রিপ্ট করা হয় অথবা এনক্রিপ্টেড কোন মেসেজকে ডিক্রিপ্ট করা হয়। এনক্রিপশন কি, এটাকে আমরা বলেছিলাম যে এটা সিমিলার টু পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটা কি করে, যে a piece of information that is used by the encryption algorithm to make the encryption or decryption process unique. প্রতিটা এনক্রিপশন অথবা ডিক্রিপশন প্রসেস, যেটা এই প্রসেসকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য মূলত আমার এই এনক্রিপশন কিটা আমার প্রয়োজন, এই পাসওয়ার্ডটা আমার প্রয়োজন। তো একটার সাথে আরেকটা কখনোই আমার এটা মিলবে না, এটা আমাকে মনে রাখতে হবে। দেন কি লেন্থ বলতে কোনগুলোকে বোঝাচ্ছে, যে আমি যে কিটা, আমি যে পাসওয়ার্ডটা ইউজ করতেছি, এই পাসওয়ার্ডটার লেন্থ কত হবে। আমরা জানি যখন পাসওয়ার্ডের লেন্থ বড় হয় তখন এইটাকে ব্রেক করতে আমাদের খুব কষ্ট হয়ে যায়। যারা অ্যাটাকার, যারা আনঅথরাইজ ইউজার, তারা যদি একটা কি লেন্থটা যদি বড় হয়, তারা এটাকে সহজে তারা ব্রেক করতে পারে না, কম্প্রোমাইজ করতে পারে না। এবং আমরা জানি যখন 8 ডিজিটের নিচে আমার এই পাসওয়ার্ডের লেন্থটা হয়, তখন আমার ব্রুট ফোর্স অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। তো এটাকে আমরা বলতেছি কি লেন্থ। সো এখানে কিওয়ার্ড হলো যে প্রি ডিটারমাইন্ড লেন্থ ফর দ্য কি, এবং যত বড় কি এর লেন্থটা যত বড় হবে, এটা কম্প্রোমাইজ করা তত ডিফিকাল্ট হবে। অন্য আরেকটা এলিমেন্ট যেটা, সেটা আমরা বলছি সিমেট্রিক কি সিস্টেম। সো সিমেট্রিক কি সিস্টেম বলতে কোনগুলো, সিমেট্রিক কি বলতে একই জাতীয় কি ইউজ করা হয়, যে কিটা দিয়ে এনক্রিপশন করা হচ্ছে এবং সিমিলার ওই কিটা দিয়ে ডিক্রিপশন করা হচ্ছে, এটাকে আমরা বলছি সিমেট্রিক কি সিস্টেম। একই কি দুই জায়গায় ইউজ হচ্ছে, এনক্রিপশন করার জন্য যে কি, ডিক্রিপশন করার জন্য সেই কিটা ইউজ করতেছে। এই জন্য সিমেট্রিক কি কে আমরা কি বলতে পারি,
যে বাই ডিরেকশনাল কি অথবা বাই ডিরেকশন কি। অ্যাসিমেট্রিক কি হলো, এই কিতে এনক্রিপশন করার জন্য এক ধরনের কি ইউজ করা হয় এবং ডিক্রিপশন করার জন্য ডিফারেন্ট কি ইউজ করা হয়। এবং অ্যাসিমেট্রিক কি সিস্টেম যেটা, এটাকে আমরা অনেক সময় বলে থাকি এটা হচ্ছে পাবলিক কি। সো পাবলিক কি এবং প্রাইভেট কির কনসেপ্টটা আমার এই অ্যাসিমেট্রিক কি সিস্টেমের মাধ্যমে আসে। আপনি যদি পাবলিক কি দিয়ে এনক্রিপশন করেন তাহলে যখন রিসিভার পাবে, রিসিভার তার প্রাইভেট কি দিয়ে এই মেসেজটাকে ডিক্রিপ্ট করবে। আবার যদি এরকম হয় যে রিসিভারের প্রাইভেট কি দিয়ে আপনি বা রিসিভার তার প্রাইভেট কি দিয়ে যদি এই মেসেজটাকে এনক্রিপ্ট করে, তাহলে অবশ্যই রিসিভারের পাবলিক কি দিয়ে এটাকে ডিক্রিপ্ট করতে হবে। সো পাবলিক কি এবং প্রাইভেট কি যেটা, যে পাবলিক কি এটা ওপেন থাকে, একটা সিস্টেমের পাবলিক কি যেটা এটা ওপেন থাকে, যে কেউ এটা জানতে পারে। বাট প্রাইভেট কি যেটা, এই প্রাইভেট কিটা শুধুমাত্র ওনার যিনি আছেন এই ওনার ছাড়া আর কেউ এই কি সম্পর্কে জানতে পারবে না। সো অ্যাসিমেট্রিক কি যেটা, কি সিস্টেম যেটা, এটা মূলত ইউনিডিরেকশনাল। সিমেট্রিক হলো বাই ডিরেকশনাল, কারণ একই কিটা দুই জায়গায় ইউজ হচ্ছে এনক্রিপশন এবং ডিক্রিপশনের জন্য। আর অ্যাসিমেট্রিকের ক্ষেত্রে একটা কি এনক্রিপশনের জন্য এবং এর অপোজিট কি যেটা আছে, একটা পেয়ারের অন্য আর একটা কি যেটা আছে সেই কিটাকে আমরা ডিক্রিপ্ট করার জন্য ইউজ করতে, সেই জন্য অ্যাসিমেট্রিক কি সিস্টেম যেটা, এটাকে আমরা বলতে পারি ইউনিডিরেকশনাল কি। তো এই পাশেও আমরা একটা ক্লাসিফিকেশন দিয়ে রেখেছি যে সাইফার, ক্লাসিক্যাল সাইফার, মডার্ন সাইফার, সিমেট্রিক কির যে ব্লক, এগুলো আমরা এটা গ্লান্স আমরা এখানে কিছুটা দিয়ে রেখেছি এখানে। যেমন ব্লক সাইফারের কিছু এক্সাম্পল, ডিএস, 3ডিএস, এইএস। তারপরে স্ট্রিম সাইফারের জন্য আমরা RC4, এসিএল, এই ধরনের মেকানিজমের মাধ্যমে এই ধরনের অ্যালগোরিদম গুলো ইউজ করে মূলত আমরা এই ধরনের এনক্রিপশন ডিক্রিপশন গুলো করে থাকি। সো আমরা যদি নেক্সটে দেখি, আর একটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট যেটা এনক্রিপশন টেকনিকের, সেটা হলো হ্যাশ ফাংশন। হ্যাশ ফাংশনের মেন কাজ যেটা হলো ইন্টিগ্রিটিটা চেক করা। ইন্টিগ্রিটি বলতে কি, আপনি যে মেসেজটা পাঠিয়েছেন ঠিক এক্সাক্ট ওই মেসেজটাই রিসিভার পাচ্ছে কিনা এইটা চেক করার জন্য আমরা এই হ্যাশ ফাংশনটা ইউজ করি। তো যখন সেন্ডার কোনো মেসেজ পাঠায়, সেন্ডার হ্যাশ ফাংশনের মাধ্যমে সে একটা ভ্যালু ক্রিয়েট করে এবং এই ভ্যালুটা, যে ক্যালকুলেটেড ভ্যালুটা, এটা রিসিভারকেও পাঠায়। রিসিভার যখন মেসেজটা পায় তখন মেসেজটাকে সে আবার হ্যাশ ফাংশনের মাধ্যমে ক্যালকুলেশন করে দেখে সেন্ডার যে হ্যাশ ফাংশনের ভ্যালু পাঠিয়েছিল রিসিভার, সে ডিক্রিপ্ট করার পরে, সে এই ক্যালকুলেশনটা করার পরে সে সেম ভ্যালুটা পাচ্ছে কিনা। যদি সেম ভ্যালু হয় তখন সে এনশিওর হয় যে আমার মেসেজটা এক্সাক্ট মেসেজটা আমি পেয়েছি, এই মেসেজ কোনো অল্টারেশন, কোনো চেঞ্জ, কোনো আপডেশন কোনো কিছু করা হয় নাই এখানে। সো হ্যাশ ফাংশনের মেন পদ যেটা, সেটা হলো ইন্টিগ্রিটি চেক করা। আমরা নিচে একটা ফিগার দিয়েছি, একটা টেবিল আকারে দিয়েছি এখানে, যে প্রসেসটা কিভাবে হয় ক্যালকুলেশন। তো এখানে সেন্ডার যিনি মেসেজটা পাঠাচ্ছেন, রিসিভার যিনি মেসেজটা পাচ্ছেন। সেন্ডার হচ্ছে যিনি পাঠাচ্ছেন আর রিসিভার যিনি মেসেজটাকে রিসিভ করতেছেন। তো সেন্ডার কি করে, একটা মেসেজ, এই মেসেজটাকে হ্যাশিং অ্যালগরিদমের মাধ্যমে ডাইজেস্ট করে একটা ভ্যালু ক্রিয়েট করতেছে, একটা মেসেজের ভ্যালু সে ক্রিয়েট করতেছে এবং ডাইজেস্ট সহ মেসেজটা সে সেন্ড করতেছে। যখন রিসিভার এই মেসেজটা পাচ্ছে, সে ওই হ্যাশিং অ্যালগরিদম দিয়ে সে মেসেজের ডাইজেস্ট ভ্যালু যেটা, এই ডাইজেস্ট ভ্যালুটা কে পরিমাপ করতেছে, করার পরে দেখতেছে যে মেসেজের সাথে যে ডাইজেস্ট ভ্যালু যেটা আসছিল, এই ডাইজেস্ট এই দুইটা সেম কিনা। যদি রিসিভারের ক্যালকুলেটেড হ্যাশিং অ্যালগরিদমের মাধ্যমে ক্যালকুলেশন করে যে ভ্যালু পেয়েছে এবং সেন্ডার মেসেজের সাথে যে ভ্যালুটা পাঠাইছে, এই দুইটা যদি সেম হয় তখন রিসিভার বলবে হ্যাঁ আমার মেসেজ যেটা এসেছে এটা ইন্টিগ্রিটি মেনটেন করা হয়েছে।
আনঅথরাইজ ওয়েতে আমার এই মেসেজটাকে অল্টারেশন বা পরিবর্তন করা হয় নাই। আমরা নেক্সট যেটা দেখব, আমাদের সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। আমরা ক্রিপ্টোগ্রাফিক বা সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফিক সিস্টেমের কথা কি বলেছি, আমরা এখানে বলেছি যে সিমিলার টাইপের কি, একই কি এনক্রিপশন অ্যাজ ওয়েল এজ ডিক্রিপশনের জন্য ওই একই কি ইউজ করা হচ্ছে, এটাকে আমরা বলছি সিমেট্রিক কি এনক্রিপশন ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম। সো এই সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফিক সিস্টেমে কিভাবে কাজ করে, আমরা বলেছি সিমিলার কি ইউজ করতেছে সেন্ডার রিসিভার। সো একটা মেসেজ, এই মেসেজকে আমরা বলতে পারি যে প্লেন টেক্সট। সো এই প্লেন টেক্সটকে এনক্রিপ্ট করা হচ্ছে, একটা এনক্রিপশন অ্যালগরিদম ইউজ করা হচ্ছে এবং সেন্ডার একটা কি ইউজ করতেছে। সো এই কি এবং এনক্রিপশন অ্যালগরিদমের মাধ্যমে আমি যেটা প্রডিউস করতেছি সেটাকে আমরা বলছি সাইফার টেক্সট, এটা আনরিডেবল ফরম্যাট। তো আনরিডেবল এই ফরম্যাটের এই সাইফার টেক্সটকে আমি যখন রিসিভারের কাছে পাঠাচ্ছি, রিসিভার এইটাকে সহজে সে পড়তে পারবে না, কারণ আনরিডেবল ফরম্যাট। সে যদি এটাকে মিনিংফুল জায়গায় মিনিংফুল ভাবে পড়তে চায়, তাহলে এই মেসেজটাকে ডিক্রিপ্ট করতে। সো ডিক্রিপ্টের জন্য সে কি করতেছে, সিমিলার টাইপের অ্যালগরিদমটা এখানে ইউজ করতেছে এবং যে কি দিয়ে সেন্ডার এটাকে এনক্রিপ্ট করেছে ওই সিমিলার কি দিয়ে এবং এনক্রিপশন অ্যালগরিদম দিয়ে সে মেসেজটাকে ডিক্রিপ্ট করে সাইফার টেক্সট হতে সে প্লেন টেক্সটে কনভার্ট করে। সো এইভাবে হচ্ছে আমার সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম। এরপরে যদি আমরা দেখি অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম, সো আমরা অলরেডি বলেছি যে অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম কি। আমরা অলরেডি দেখেছি যে সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফিক সিস্টেমের মধ্যে এখানে কি কি ধরনের ইয়ে হয়, আমরা কিছু এক্সাম্পল যদি আমরা দেখি যে সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফিক সিস্টেমের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে ডিইএস, আমরা দেখলাম 3DES, তারপরে দেখলাম অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড AES। তো এইগুলোর আবার লেন্থও আছে। সো এখানে আপনি দেখবেন যে সিজার রিভিউ ম্যানুয়ালের মধ্যে ছোট ছোট কিছু নোট দেওয়া আছে, আমরা নোটগুলো একটু দেখবো। যে যেমন এখানে একটা নোটের মধ্যে বলা হয়েছে যারা আইএস অডিটর বা যারা এক্সামটা দিবে তাদের জন্য ডিজিটাল সিগনেচার ফাংশন এইটা কি এবং কিভাবে এটাকে ডেটাকে প্রোটেক্ট করে সেটা তাকে জানতে হবে, তাকে ফ্যামিলিয়ারাইজ হইতে হবে এটার সাথে। বাট এখানে স্পেসিফিক টাইপ অফ মেসেজ ডাইজেস্ট অ্যালগরিদম যেগুলো আছে, এই অ্যালগরিদম গুলোর উপরে থেকে সিজা এক্সামে কোশ্চেন আসবে। খুব ক্লিয়ারলি তারা বলছে the specific types of message digest algorithm are not tested on the CISA exam. সুতরাং আপনাকে এইগুলোর মধ্যেই আপনাকে থাকলে হবে। সো অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম, যেটা এই সিস্টেমটাকে আমরা বলেছিলাম যে এটাকে আমরা বলতে পারি পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম, কারণ এখানে প্রাইভেট কি এবং পাবলিক কি এই দুইটা কনসেপ্ট নিয়ে এখানে ডিসকাস করা হয়। সো আমরা অলরেডি জেনেছি প্রাইভেট কি কি এবং পাবলিক কি কি। প্রাইভেট কি হলো যেটা শুধুমাত্র ওনার ছাড়া আর কেউ জানে, আর পাবলিক কি ওনারেরই পাবলিক কি, বাট এটা ওপেন থাকে, এটা যে কেউ এটা জানতে পারে। সো এখানে প্রসেসটা কিভাবে হয় যখন সেন্ডার এবং রিসিভার পাঠায়, এখানে সেন্ডার যখন পাঠায় তখন সে মেসেজটাকে কি করে, মেসেজটাকে একটা কি দিয়ে, সেটা পাবলিক কি হইতে পারে, সেটা প্রাইভেট কি দিয়ে হইতে পারে। এটা হচ্ছে ডিপেন্ড করে যে আপনি মেসেজের কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি কোনটার জন্য আপনি মেসেজটা তৈরি করতেছেন, কোনটা এনশিওর করবে, যেটা আমরা একবার লাস্টে আমরা একটু ডিসকাস করব। সো সেন্ডার যখন মেসেজটাকে একটা কি এবং এনক্রিপশন অ্যালগরিদমের মাধ্যমে একটা সাইফার টেক্সট তৈরি করতেছে, সো এই সাইফার টেক্সট তৈরি করার জন্য সেন্ডার যে কিটা ইউজ করতেছে এটা মূলত রিসিভারের পাবলিক কি। রিসিভারের প্রাইভেট কি কিন্তু রিসিভার ছাড়া আর কেউ জানবে না পৃথিবীতে, বাট রিসিভারের পাবলিক কি যেটা সেটা কিন্তু ওপেন, সবাই জানতে পারে, এই জন্য তো আমরা বলি যে পাবলিক।
পাবলিকলি যেটা ডিসক্লোজ করা হয়। তো সেন্ডার মেসেজটাকে রিসিভারের পাবলিক কি এবং একটা এনক্রিপশন অ্যালগোরিদমের মাধ্যমে এইটাকে একটা সাইফার টেক্সটে রূপান্তরিত করতেছে। তো সাইফার টেক্সটে যখন রূপান্তরিত করতেছে এবং এই মেসেজটা সেন্ড করতেছে, এই মেসেজটা যদি পৃথিবীর সবাই পায়, শুধুমাত্র এক্সাক্ট রিসিভার ছাড়া, এই মেসেজটাকে সে ডিক্রিপ্ট করতে পারবে না। কারণ কি? কারণ হলো যে যেহেতু সেন্ডার রিসিভারের পাবলিক কি দিয়ে এটাকে এনক্রিপ্ট করছে, রিসিভারের প্রাইভেট কি ছাড়া অন্য কোনো কি দিয়ে এটাকে রিড করা যাবে না, এই মেসেজটাকে পড়া যাবে না। এবং এই প্রাইভেট পাবলিক কি যেটা, এটা একটা পেয়ার, এটা অন্য পেয়ারের সাথে কম্পেয়ার করার না, শুধু এই দুইটা মিলেই যখন লিখবে তখন এটাকে ওপেন করা যাবে। সো রিসিভার যখন এই সাইফার টেক্সটটা পাবে, আনরিডেবল ফরম্যাটের এই মেসেজটা পাবে, সে ডিক্রিপ্ট করবে কি দিয়ে, এই যে ডিক্রিপশন অ্যালগোরিদম, এবং এর সাথে রিসিভার তার প্রাইভেট কি, যেটা রিসিভার ছাড়া আর কেউ জানে না, এই প্রাইভেট কির মাধ্যমে এই মেসেজটাকে ডিক্রিপ্ট করবে। ডিক্রিপ্ট করার পরে যে প্লেন টেক্সট তৈরি হবে, যে মেসেজ তৈরি হবে, সেই মেসেজটা রিসিভার করতে পারবে। সো এইটা হলো অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম, অথবা আমরা বলতে পারি পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম। অ্যাসিমেট্রিক এবং পাবলিক কি এই দুইটা সেম। দেন আমরা দেখবো যে ডিজিটাল সিগনেচার। আমাদের যে ডিজিটাল সিগনেচার খুবই ইম্পর্টেন্ট, ডিজিটাল সিগনেচার থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। সো ডিজিটাল সিগনেচার এই মেকানিজমটা বা ডিজিটাল সিগনেচার কেন ইউজ করা হয় সেটাও আমরা দেখবো। ডিজিটাল সিগনেচারের কিভাবে এই ট্রানজাকশন গুলো হয় বা ডিজিটাল সিগনেচার প্রসেসটা পারফর্ম করা হয় সেটাও আমরা এই টেকনিকটা। সো প্রথমে যদি আমরা বলি যে ডিজিটাল সিগনেচার কি কি এনশিওর করে, আপনি ডিজিটালি একটা সাইন করে যদি কোনো মেসেজ কাউকে পাঠান, তাহলে কি কি এনশিওর করা হবে? ডিজিটাল সিগনেচারে এনশিওর করা হয় নাম্বার 1 ইন্টিগ্রিটি, তার মানে মেসেজটা কেউ চেঞ্জ করেনি, এটা এনশিওর করা যায় ডিজিটাল সিগনেচারের মাধ্যমে। অথেন্টিকেশন, অথেন্টিকেশন বলতে একটা অথেন্টিক সোর্স থেকে এই মেসেজটা এসেছে, এটা এনশিওর করা যায়। সো দেখা যাচ্ছে যদি এরকম হয় যে আপনাকে গুগল থেকে ডিজিটাল সিগনেচারের মাধ্যমে অথবা অ্যামাজন থেকে আপনাকে একটা ডিজিটাল সিগনেচারের মাধ্যমে মেসেজ এসেছে, তখন আপনি কনফার্ম হইতে পারবেন, কারণ ডিজিটাল সিগনেচারের জন্য যে প্রাইভেট কি পাবলিক কি এই টেকনোলজি লাগে, এখানে একটা অথেন্টিক জায়গা থেকে এটাকে এনশিওর করে, কনফার্ম করে, যেটাকে আমরা বলি পিকেআই, পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার, যারা মূলত আমার এই ডিজিটাল সার্টিফিকেটটা প্রোভাইড করে, যে সিএ অথরিটি, সার্টিফিকেশন অথরিটি যারা আমাকে প্রোভাইড করে, এটা এনশিওর করে। এগুলো আমরা নেক্সট লেসনে আমরা একটু দেখব। সো ডিজিটাল সিগনেচার মূলত এনশিওর করে তিনটি জিনিস। একটা হলো ডেটার ইন্টিগ্রিটি, অথেন্টিকেশন, অথেন্টিকেশন বলতে যে অথেন্টিক জায়গা থেকে আমার মেসেজটা এসেছে, কারণ মেসেজটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে তার প্রাইভেট কি দিয়ে পাবলিক কি দিয়ে এগুলোকে মানে কম্বিনেশনের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে। এবং আরেকটা জিনিস এনশিওর করা যায় নন রেপুডিয়েশন। নন রেপুডিয়েশন একটা মেসেজ আমি আপনাকে পাঠালাম, পাঠানোর পরে কোনোভাবেই আমি অস্বীকার করতে পারবো না যে এই মেসেজটা আমি পাঠাইনি। কারণ কি? কারণ আমার ডিজিটাল সিগনেচার ওখানে অ্যাড করা। এই ডিজিটাল সিগনেচার আমার ছাড়া পৃথিবীতে আমার ডিজিটাল সিগনেচারের সাথে আর কারো ডিজিটাল সিগনেচার মিলবে না। এই ডিজিটাল সিগনেচারের জন্য যে প্রাইভেট কিটা ইউজ করা হয়েছে, এই প্রাইভেট কি পৃথিবীর আমি ছাড়া আর কেউ জানে না। এই জন্য ডিজিটাল সিগনেচার ইন্টিগ্রিটি, অথেন্টিকেশন এবং নন রেপুডিয়েশন এই তিনটি এনশিওর করে। একটা জিনিস আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, আমি রেড কালার করে রেখেছি যে ডিজিটাল সিগনেচার ডাজ নট প্রোভাইড কনফিডেন্সিয়ালিটি। ডিজিটাল সিগনেচার কখনো এনশিওর করবে না যে আনঅথরাইজ ভাবে কোনো ডেটা কেউ পড়তে পারতেছে কিনা, পড়ছে কিনা। কনফিডেন্সিয়ালিটি বলতে কি, আনঅথরাইজ ওয়েতে আপনার ডেটাটা কেউ যেন না পড়ে, এইটার এনশিওরিটি এটা ডিজিটাল সিগনেচার প্রোভাইড করে না।
তাহলে তিনটা জিনিস প্রোভাইড করে, একটা জিনিস ডিজিটাল সিগনেচার প্রোভাইড করে। সো ডিজিটাল সিগনেচারে এখানে ট্রানজাকশন গুলো বা এখানে মেসেজ গুলো কিভাবে সেন্ড করা হয় বা রিসিভ করা হয়। একটা মেসেজ, মেসেজ বলতে এখানে কি প্লেন টেক্সট, এই মেসেজের হ্যাশিং অ্যালগরিদম করা হচ্ছে। হ্যাশিং অ্যালগরিদম আমরা কেন করি? ইন্টিগ্রিটি মেনটেন করার জন্য, আমার মেসেজটা কেউ অল্টার করেছে কিনা, চেঞ্জ করেছে কিনা এটা জানার জন্য হ্যাশিং অ্যালগরিদমের মাধ্যমে। এবং এইখানে আমার যে এনক্রিপশন অ্যালগরিদম, এই অ্যালগরিদমটার মাধ্যমে সেন্ডার তার প্রাইভেট কি দিয়ে একটা মেসেজকে এনক্রিপ্ট করতেছে, করার পরে এই মেসেজটাকে রিসিভারের কাছে পাঠিয়ে দিচ্ছে। রিসিভার যখন এই মেসেজটা পাচ্ছে, রিসিভার কি করতেছে, যে সেন্ডারের পাবলিক কি যেটা আছে, এই সেন্ডারের পাবলিক কি এবং যে মেসেজ সে পাঠিয়েছে এই মেসেজটার ইন্টিগ্রিটি চেক করার জন্য যে ডাইজেস্ট করার যে ভ্যালু যেটা, এই ভ্যালুটা সে কম্পেয়ার করে দেখতেছে। যদি কম্পেয়ার করে দেখে যে না ভ্যালু ঠিক আছে, তখন সে বলছে না ইটস ওকে, আমার মেসেজ কোনো অল্টারেশন করা হয়নি। এবং সেন্ডারের যে প্রাইভেট কি, এই প্রাইভেট কি কে ওপেন করার জন্য, এই মেসেজটাকে ডিক্রিপ্ট করার জন্য আমরা কি করলাম, যে সেন্ডারের পাবলিক কি যেটা ওপেনলি সবাই জানে, এই পাবলিক কি দিয়ে আমরা মেসেজটাকে ওপেন করে তখন আমরা মেসেজটা পড়লাম, যেটা প্লেন টেক্সটে আসছে। তো এটা হলো যে ভেরিফাইং মেসেজ ইন্টিগ্রিটি এন্ড প্রুফ অফ অরিজিন ইউজিং ডিজিটাল সিগনেচার। দুইটা জিনিস পারফর্ম করা গেল, একটা হচ্ছে মেসেজের ইন্টিগ্রিটি চেক করা এবং অথেন্টিক জায়গা থেকে আসছে কিনা সেটা জানার জন্য আমরা এটা করলাম। এবং যখন একজন সেন্ডার তার প্রাইভেট কি দিয়ে মেসেজটা এনক্রিপ্ট করে পাঠাবে, যখন রিসিভার পাবে, রিসিভারের কাছে সেন্ডার কখনোই অস্বীকার করতে পারবে না এই মেসেজটা সে পাঠায়নি। কারণ কি? কারণ সেন্ডার তার প্রাইভেট কি ইউজ করছে এখানে। নেক্সটে আমরা একটা জাস্ট এই ফ্লো চার্টটা এখানে আমরা শো করেছি যে সাইন, সিল, ডেলিভার, কিভাবে আমার মেসেজটা আদান প্রদান করা যাচ্ছে, কিভাবে মেসেজ গুলো কাজ করছে সেটা আমরা এখানে দেখি। এবং লাস্টে আমি যে বিষয়টা ডিসকাস করতে চাই, যে যখন কনফিডেন্সিয়ালিটি অফ দ্য মেসেজ এই ধরনের টপিকস আসে, তখন আমরা বলতে পারি যে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করার জন্য মেসেজটাকে এনক্রিপ্ট করতে হবে রিসিভারের পাবলিক কি দিয়ে। 2 নম্বর পয়েন্ট হলো, যদি আমি মেসেজের অথেন্টিকেশন আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমাকে দুইটা কাজ করতে হবে। একটা হলো আমাকে মেসেজের হ্যাশ ভ্যালু ক্রিয়েট করতে হবে, এবং এই যে হ্যাশ আমি পাচ্ছি এইটাকে আমরা এনক্রিপ্ট করব সেন্ডারের প্রাইভেট কি দিয়ে। অথেন্টিকেশনের জন্য আমরা কি করব, হ্যাশ ভ্যালু ক্রিয়েট করব এবং এই মেসেজটাকে আমরা সেন্ডারের প্রাইভেট কি দিয়ে এটাকে এনক্রিপ্ট করব। তাহলে আমার অথেন্টিকেশন, আমি অস্বীকার করতে পারবো না যে এই মেসেজটা আমি পাঠাইনি, বা একটা অথেন্টিক সোর্স থেকে আমার মেসেজটা এসেছে। কারণ এই প্রাইভেট কি সে ছাড়া অন্য কেউ জানে না, সেন্ডার ছাড়া অন্য কেউ জানে না। আমাদের যদি কোশ্চেন আসে যে আপনি ডিজিটাল সিগনেচারের জন্য ইন্টিগ্রিটি, মেসেজের ইন্টিগ্রিটি এনশিওর করার জন্য আপনি কি করবেন, তাহলে তো আমরা বললাম ইন্টিগ্রিটি চেক করার জন্য আমরা মেসেজের হ্যাশিং করব, হ্যাশ ভ্যালু ক্রিয়েট করব, এবং আমরা যে হ্যাশ ভ্যালু ক্রিয়েট করতেছি এটাও সেন্ডারের প্রাইভেট কি দিয়ে এটাকে আমরা এনক্রিপ্ট করব। তো যদি অথেন্টিকেশন এবং ইন্টিগ্রিটি এই দুইটার কথা বলে, তাহলে আমরা সেম কাজ করব। প্রথমে হ্যাশ ভ্যালু ক্রিয়েট করব, দেন আমরা সেন্ডারের প্রাইভেট কি দিয়ে এটাকে এনক্রিপ্ট করব। এখন কিছু কিছু ক্ষেত্রে এক্সামে দেখবেন আপনাকে একই সাথে যদি বলে যে কনফিডেন্সিয়ালিটি এবং অথেন্টিকেশন এই দুইটা কনফার্ম করার জন্য, এই দুইটা ইনশিওর করার জন্য আমাদেরকে কি করতে হবে, কনফিডেন্সিয়ালিটি এবং অথেন্টিকেশন এই দুইটা ইনশিওর করার জন্য আমরা যে প্রথমে হ্যাশিং টা আমরা করতেছি, হ্যাশ ভ্যালু ক্রিয়েট করতেছি এবং হ্যাশ এনক্রিপ্ট করতেছি কিসের মাধ্যমে, সেন্ডারের প্রাইভেট কি দিয়ে, এবং মেসেজটাকে আমরা এনক্রিপ্ট করতেছি রিসিভারের পাবলিক কি দিয়ে। সো প্রথমেই সেন্ডারের প্রাইভেট কি দিয়ে আমরা হ্যাশ
ক্যালকুলেশন করতেছি, এনক্রিপ্ট করতেছি এবং মেসেজ এনক্রিপ্ট করতেছি রিসিভারের পাবলিক কি দিয়ে। সো রিসিভারের পাবলিক কি দিয়ে যখন আমি এনক্রিপ্ট করব, এই মেসেজটা মানে ইন্টারন্যাশনালি বা নেটওয়ার্কের সব জায়গায় সবাই পাইলেও কোনো কাজ হবে না। শুধুমাত্র যার কাছে প্রাইভেট কিটা আছে সেই এক্সাক্ট ইউজারের কাছে যখন যাবে, সে তখন শুধুমাত্র এই মেসেজটাকে পড়তে পারবে। কনফিডেন্সিয়ালিটি বলতে আমরা কি বললাম? কনফিডেন্সিয়ালিটি হলো কোনো মেসেজকে পড়ার জন্য। সো শুধুমাত্র অথেন্টিক ইউজার তিনি মেসেজটাকে পড়তে পারবে, যার কাছে এই প্রাইভেট কিটা আছে। কোর্সের যদি এরকম আসে যে একই সাথে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অথেন্টিকেশন এই তিনটাই যদি কনফার্ম করতে বলে, যে এই তিনটাকে কনফার্ম করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই তিনটাকে কনফার্ম করার জন্য কনফিডেন্সিয়ালিটি এবং অথেন্টিকেশনের জন্য যেটা করতে হয়, সেম কাজটা আমাকে এখানে করতে হবে। হ্যাশ এনক্রিপ্ট ইউজিং সেন্ডার্স প্রাইভেট কি, ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমাকে যেটা করতে হবে যে মেসেজ এনক্রিপ্ট ইউজিং রিসিভার্স পাবলিক কি। রিসিভারের পাবলিক কি দিয়ে আমি এটাকে এনক্রিপ্ট করব এবং রিসিভার যখন পাবে, রিসিভার এই পাবলিক কির পেয়ার যেটা, তার কাছে যে কিটা আছে প্রাইভেট কি, এই কি দিয়ে সে ডিক্রিপ্ট করবে। সো এইভাবে কম্বিনেশন করে আমাদের এক্সামে কোশ্চেন গুলো হয়। আমি চেষ্টা করব যে প্রাইভেট কি, পাবলিক কি, অ্যাসিমেট্রিক, সিমেট্রিক, এই ধরনের যে টেকনিক আছে এই টেকনিক গুলো দিয়ে আপনাদের জন্য কিছু কোশ্চেন নেক্সট দিনে আমি প্রেজেন্ট করার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ লার্নস প্লেসের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।